আবার এগুলো নেটে ছাড়িস না, সব নেটের মাধ্যমে। না না, তোমাকে কোনো কিছু ছাড়বো না। অল ইন্ডিয়া আমার চিনে গেছে এই নেটের মাধ্যমে। আগের পর্বে আপনারা দেখেছেন মা তারা এক্সপ্রেস করে শিয়ালদা থেকে শান্তিনিকেতন ভ্রমণের অভিজ্ঞতা এবং একদিনে কঙ্কালীতলা মায়ের মন্দির ও সোনাঝুরি হাটে আমাদের কাটানো কিছু মুহূর্ত। যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই আই বাটনে প্রেস করে আপনারা দেখে নিতে পারেন। শান্তিনিকেতনে একদিন থেকে আমরা পরের দিন সকালে হাওড়া রামপুরহাট কবিগুরু এক্সপ্রেস চড়ে রওনা দিয়েছিলাম তারাপীঠের উদ্দেশ্যে মায়ের দর্শনে। তবে আবহাওয়া ছিল অনুকূল, কিন্তু তবুও ছিল যেন তীব্র গরম। কৌশিকী অমাবস্যার পর মোটামুটি ফাঁকাই ছিল মন্দির, তাই এই পর্বে তারাপীঠ ভ্রমণের সেই অভিজ্ঞতা থাকছে আপনাদের সাথে। কবিগুরু এক্সপ্রেস চলে এসেছে, যেটা করে আমরা রামপুরহাটের দিকে যাব। এই মুহূর্তে ট্রেনে উঠছি। ট্রেনে কিন্তু খুব ভিড়। রিজার্ভেশন কামরাগুলো তো মনে হচ্ছে এখন জেনারেল হয়ে গেছে যা অবস্থা। ট্রেনে যেতে যেতে গ্রাম বাংলার অপরূপ প্রাকৃতিক দৃশ্য সত্যি মনে পড়িয়ে দেয় যে মা আসছে। মানে এতটাই খিদে পেয়েছিল, আইআরসিটিসি থেকে কেক নিলাম। দেখতে দেখতে আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম রামপুরহাট স্টেশন। ট্রেন থেকে নামতেই বোঝা গেল তারাপীঠের উদ্দেশ্যে ভক্তদের ভিড় কতটা ছিল সেই দিন। স্টেশন থেকে বেরিয়ে শেয়ারে অটো নিয়ে রওনা দিলাম তারাপীঠের উদ্দেশ্যে। তো ওই আমরা শেয়ারে চলে গেলাম, কিন্তু যা গরমের মধ্যে অটোতে এত লোক বসা খুব চাপে, কিন্তু কিছু করার নেই, তবুও যেতে হবে। আগেরবার যে রাস্তা দিয়ে অটো আমাদের নিয়ে গিয়েছিল এবার সম্পূর্ণ আলাদা এবং নতুন একটি রাস্তা দিয়ে অটো আমাদের নিয়ে গেল। তাতে সময়টা অনেকটাই কম লেগেছিল। 25 মিনিট সময় লাগলো আমাদের তারাপীঠ পৌঁছতে। মন্দির প্রবেশের উল্টো দিকের রাস্তায় প্রচুর বাজেট ফ্রেন্ডলি হোটেলের সন্ধান আপনারা পেয়ে যাবেন। আমরা একদিনের জন্য একটি রুম নিয়েছিলাম
যার একদিনের ভাড়া পড়েছিল 1000 টাকা উইথ এসি। সেই হোটেলের সম্পূর্ণ তথ্য আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। হোটেল থেকে ফ্রেশ হয়ে আমরা চলে গিয়েছিলাম মায়ের দর্শনে। মন্দিরের সামনে পৌঁছতেই ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। তারাপীঠ হল সিদ্ধপীঠ বা জাগ্রত শক্তিপীঠ। মা তারার প্রতিমূর্তি এখানে প্রতিষ্ঠিত রয়েছে। তারাপীঠ হল ভারতবর্ষ তথা সারা বিশ্বের অন্যতম জাগ্রত তন্ত্রক্ষেত্র, যা দ্বারকা নদীর তীরে অবস্থিত। সকাল সকাল মন্দিরে দর্শকদের এই যে সমাগম, মানে বিভিন্ন জায়গা থেকে মানুষ চলে আসে এই মায়ের টানে। এই সকালবেলা যে এত মানুষের ভিড়, এখানে দর্শনার্থীদের প্রচুর ভিড় এবং এখানে যে সামনে পুকুরটি আছে সে পুকুরে সব দর্শনার্থীরা পুজোর পর ধূপকাঠি জ্বালানোর জন্য প্রচুর ভিড় করছে। এছাড়াও প্রচুর দূরে মানে অনেক লাইন, এখনো মানে পুজো কখন সম্পন্ন হবে তার ঠিক নেই, কিন্তু লাইন অনেক।
মন্দিরে কিছুক্ষণ সময় কাটিয়ে এবার মহাশ্মশানের দিকে যাব। এই তারাপীঠ মহাশ্মশানের যে মাহাত্ম্য সেটা আপনাদের সকলেরই জানা। এখানে বামদেব নিজের সিদ্ধি লাভ করেছিলেন এবং ভেতরে বামদেবের সেই সিদ্ধি লাভের স্থানই আছে। অমাবস্যাতে যে মায়ের পুজো হয় সেই পুজোতেই বামদেব সিদ্ধি লাভ করেছিলেন। আসুন সেই শ্মশানে প্রবেশ করা যাক। পেছনে রয়েছে শ্রী শ্রী বামদেবের সমাধিস্থল। এই মহাশ্মশানে বামদেব কৌশিকী অমাবস্যার দিন সিদ্ধি লাভ করেছিলেন। তারপর থেকে কৌশিকী অমাবস্যায় মায়ের যে পুজো হয় সে পুজোতেই শ্রী শ্রী বামদেবের পুজো সঙ্গে খুব জাঁকজমকপূর্ণভাবেই করা হয়ে থাকে। তারাপীঠ মহাশ্মশান শক্তিপীঠের এক অবিচ্ছেদ্য অংশ। তন্ত্র সাধকেরা এই শ্মশান ক্ষেত্রে বসে তাদের তন্ত্রের ক্রিয়াকলাপ করে থাকেন, তাই এই শ্মশান ক্ষেত্রকে সাধনস্থল হিসাবেও তারা বেছে নেন। শ্মশানে হঠাৎ দেখা পেলাম গ্র্যাজুয়েট তান্ত্রিক বাবার সাথে এবং সাক্ষী থাকলাম তার কিছু তন্ত্রের ক্রিয়াকলাপের। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে তারাপীঠ মহাশ্মশানের সেই চিতার উপর, যেগুলো খুব প্রাচীন এবং অনেক কাল আগে, বহু কাল আগে এখানে মৃতদেহ দাহ করা হতো। এই মুহূর্তে এখন আর এখানে করা হয় না, তার কারণ এখন ইলেকট্রিক চুল্লির প্রচলন হয়েছে। সেই সঙ্গে এখানকার যে চিতাগুলো রয়েছে এগুলোতে সব তন্ত্র সাধকরা, সাধুরা এখানে এই চিতার উপর বসে তারা তন্ত্র সাধনায় লিপ্ত থাকেন। আবার এগুলো নেটে ছাড়িস না, সব নেটের মাধ্যমে। না না, তোমাকে কোনো কিছু ছাড়বো না। অল ইন্ডিয়া আমার চিনে গেছে এই নেটের মাধ্যমে। তোরা এমন করে দিয়েছিস, ভালো তো, তুমি পপুলার। এদিকে আয়, কে মা এখানে? তুমি দিয়েও যাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, জানতাম। তাড়াতাড়ি যেন বাবার কাছে আসতে পারি। সব মায়ের কৃপা। হ্যাঁ, মায়ের কৃপায় যেন আসতে পারি আপনার কাছেও। কিং কিং হুং ফর্সা বল, হে মা তারা, হে গুরু বামদেব কৃপা করে বলে তোমার মনের কথা বলো, মার কাছে বলো, চাও। একবারে লাঞ্চটাই সেরে নিলাম, আর ব্রেকফাস্ট করলাম না, কারণ ট্রেনের পর আসবে, মানে আমাদের যেতে অনেকটা টাইম লাগবে। তো যেখানে এই ভেজ থালিটা নিলাম, এই ভেজ থালিটা পড়লো 80 টাকা। এখানে ভেজ থালিতে অনেক কিছু আইটেম দিয়েছে। এবারে খেয়ে দেখা যাক টেস্ট কেমন, এবং যদি ভালো হয় আমি অবশ্যই এই হোটেলটার রেকমেন্ডেশন আপনাদের দেবো, আপনারা এলে পরে এখানে খেতে পারবেন। চালটা তো ভালোই লাগছে দেখতে, শুক্তো আছে। শুক্তো খুব ভালো।
হোটেল থেকে বেরিয়ে পড়লাম, এবারে আমরা স্টেশনের দিকে যাব। তারাপীঠের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে নতুন কোনো জায়গায়। ততক্ষণ স্টে টিউন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন।